নমস্কার। স্কাই 18 বাংলার আজকের প্রেক্ষাপট, শিরোনাম আজকের আলোচনা। প্রেক্ষাপট শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা আবদ্ধ জল, কারণ তার প্রতিকার এবং জরাজীর্ণ সড়ক ব্যবস্থা। আজকে আমাদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করছেন বাম আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীযুক্ত চন্দন চক্রবর্তী মহাশয়। আমার ডান পাশে, আমার বাঁ পাশে বসে আছেন ভাষা সংগ্রামী, প্রাক্তন সাংসদ, 4 বারের বিধায়ক, জননেতা, বরিষ্ঠ বিজেপি নেতা শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়। এবং মিশন বাবুর পাশে বসে আছেন করিমগঞ্জ বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছেন তিনি, করিমগঞ্জ জেলা কংগ্রেসের। জেলা কংগ্রেস এখনো আমি করিমগঞ্জ বলছি কারণে এই জেলা কংগ্রেস অফিসিয়ালি তারা করিমগঞ্জ লিখেন। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি শ্রীযুক্ত তাপস প্রকাশ মহাশয়। আমরা করিমগঞ্জের কৃত্রিম যে জলের সংকট, এই সংকট নিয়ে নাগরিক সভা হয়েছে। পুরপতি রবীন্দ্রদেব মহাশয়, জেলা শাসক এবং বর্তমানের যেমনি মন্ত্রী হয়েছেন কৃষ্ণেন্দু পাল মহাশয়কে নিয়ে, বরিষ্ঠ নাগরিকদের নিয়ে আলোচনা হয়েছে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি জানি না জেলা প্রশাসন যে সেদিনের মিটিং এর চন্দনদা এরা পেয়েছেন কিনা। মিশন দাও ছিলেন, প্রাঞ্জল বক্তব্য রেখেছেন, মাইনুস কিন্তু আমি পাইনি। কথা ছিল, মিশনদারির প্রস্তাব ছিল যে যা আমাদের আলোচনা হচ্ছে, যারা আজকের সবাই যারা উপস্থিত আছেন তাদের কাছে যাতে কপিটা যায়। জেলা প্রশাসন পাঠিয়েছে কিনা আমি পাইনি, এটা দেওয়া দরকার, কারণ এটার একটা রেকর্ড। আমরা যারা সংবাদপত্র জগতের সঙ্গে জড়িত, সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত, এগুলি আমরা রেকর্ড হিসেবে রাখি, কারণ আজকের ঘটনা আগামী দিনের ইতিহাস। তো আমি আজকে প্রথমেই, কারণ আজকে আমি এই কথাটা বলছি, আমরা 3 জন মানুষ এখানেই আছি। করিমগঞ্জের আমাদের যে প্রথম যে দুর্দশা, আমি ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, আমি সেদিন আমার বক্তব্যের পর, নাগরিক সভার বক্তব্যের পর রাতে বিশাল বড় ইংরেজি একটা পোস্ট করেছেন আমাদের দেবশ্রী ভট্টাচার্য মহাশয়, যিনি তখন ছিলেন, পুরপতি ছিলেন। অনেক, আমি ইংরেজিতে অত দক্ষ নই, তো আমার মেয়েরা আছে, ভালো করে বুঝলাম যে দেখেছি। আমার যে বক্তব্য সেদিনও, যেদিন মাস্টার ড্রেনেজ হয়েছিল, সেই মাস্টার ড্রেনেজটা অবৈজ্ঞানিক হিসাবে আমি লিখেছিলাম সাময়িক প্রসঙ্গ পত্রিকায় এবং নববার্তা প্রসঙ্গ পত্রিকায়। নববার্তা প্রসঙ্গ তখন অর্ধসাপ্তাহিক ছিল, আমি সাময়িকের ব্যুরো চিফ ছিলাম। সেখানে কয়েকবার এই পত্রিকাটা পড়ানো হয়েছে। মিশনদা অ্যাসেম্বলিতে সাংঘাতিক বিরোধিতা করেছেন, এবং এখানে সেই পত্রিকা পড়ানো, মিশনদা অ্যাসেম্বলি কোয়েশ্চন এর প্রশ্নে শুভ সদনে একটা নাগরিক সভা হয়েছিল। সেই নাগরিক সভায় 3 জন মানুষ এই মাস্টার ড্রেনেজের বিরোধিতা করেছিলেন। একজন শ্রী মিশন রঞ্জন দাস মহোদয়, তিনি তখন এখানের বিধায়ক, একজন তখন সিপিআই এর করিমগঞ্জ জেলার সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, এবং আমি অধম। আর সবাই কিন্তু আজকে যেভাবে এই গত জমা জলের আগ পর্যন্ত যেভাবে পুরসভাকে অবাধ সার্টিফিকেট এই শহরের বুদ্ধিজীবীরা দিয়েছিলেন, সেদিনও কিন্তু দেবশ্রী বাবুকে দিয়েছিলেন। আজকে আমি প্রথমেই মিশনদার কাছে চলে যাচ্ছি, কারণ মাস্টার ড্রেনেজের যে স্কিম, যে প্রকল্প, যে আজকের যে জলাবদ্ধতা, যেসব জায়গায় জীবনে জল উঠেনি, আমরা দেখিনি, বিশালের
প্রথম সিঁড়ি পর্যন্ত এবার জল উঠে গিয়েছিল, শিলচর রোডে জল উঠে গিয়েছিল। এই ধরনের কিছু জায়গাতে কোনোদিন শ্রীনগর কলোনিতে যে জায়গায় যে বাড়িতে আমি 17 বছর ভাড়া ছিলাম, বড় ফ্ল্যাট হলেও ঘরে জল উঠতো না, এবার কিন্তু জমা জল উঠে গেছিল। তো এই যে কারণটা, এর থেকে প্রতিকারের কি উপায় আছে সেই ব্যাপারে আপনি একটু দর্শক শ্রোতাদের কাছে। দেখুন, এই যে জমা জল যেটা বৃষ্টিতে এই জমা জলের ফলে এটা বন্যার রূপ ধারণ করে শহরে, অথচ গ্রামে যেখানে নদীর জল থেকে প্রথম বন্যা হয়, তারপরে আস্তে আস্তে শহরে, শহর তো গ্রাম থেকে, গ্রামাঞ্চলে অনেক জলাভূমি থেকে অনেক উপরে আছে, তথাপি শহরে বন্যা হয়, যেখানে বন্যা হওয়ার কথা সেখানে হচ্ছে না। এটা এই যে মাস্টার ড্রেন তৈরি হয় ওই সময় থেকে এটা দেখা যাচ্ছে এবং এটা আজ পর্যন্ত রয়েছে। এখন এটা একটা প্রতিকার আছে যে এই শুধু একদিকে তো মাস্টার ড্রেন হয় না, তো মূলত দুই দিকেই মাস্টার ড্রেনে নির্মাণের ফলে আজকের দিনে জমা জল এবং কৃত্রিম বন্যার সৃষ্টি করছে। একটা শাহজালালি খাল বলে যে খাল, একটা গোয়ালমারার খাল, এই দুই খালেই শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি করছে। আজকে আমার বনমালীতে এটার কোনো প্রভাব নেই। বনমালীতে যে প্রভাব হয়েছে এটা রাস্তা নির্মাণের জন্য এবং ঘর বাড়ি তৈরির জন্য। আগে যেখানে জল জমা থাকতো এখানে ঘর বাড়ি হয়েছে, এখানে একটু উঁচু হয়ে গেছে, এরকম একটা সামান্য রাস্তা কিছুক্ষণ জলমগ্ন থাকে, পরবর্তীতে এটা জল নিষ্কাশনের ফলে এটা ভর ভেসে যায়। কিন্তু যে সমস্ত অঞ্চলের কথা বলছি আমি, এটা একদম রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে বা তার আরো আরো পূর্ব দিকে বলতে পারি আমরা, ভেটেনারি অফিস পর্যন্ত, ওই দিকেও পর্যন্ত জলের বৃষ্টির জলের জলাবদ্ধতা অবস্থা সৃষ্টি হয় এবং এটা থেকে আরম্ভ করে বিজেপি অফিস হয়ে, শিববাড়ি হয়ে, একদম শহরের বর্তমান যে 10 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এদিকে 8 নম্বর ওয়ার্ড, এই এলাকাগুলো 9-10 বেশি করে প্লাবিত হয়। এবং আপনি যেটা বলছেন যে ইন্দিরা কলোনি, এই সমস্ত অঞ্চল, যেটা গোয়ালমারা খালের এটার জন্য হচ্ছে। তো এটা একদিকে গোয়ালমারা খালের জন্য, আর দ্বিতীয়ত যেটা ইন্দিরা কলোনির পরবর্তীতে ক্ষেতের মাঠ যেটা ছিল জলাভূমি, এটাতে ঘরবাড়ি হয়ে অনেকেই এটা প্লট তৈরি করে রেখেছে মানুষের কাছে বিক্রি করার জন্য, জল ঠিক মতো যাচ্ছে না, এর জন্যই এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর তো সুরাহা করতে হবে, উপায় বের করতে হবে। তো 1 নম্বর হলো যে যে সমস্ত অঞ্চল দিয়ে মাস্টার ড্রেনগুলো গেছে সেগুলা, আমি যে আপত্তি করেছিলাম বা আপনাদের পত্রিকা পড়ানো হয়েছিল, তারা এটা বুঝতে পারেননি যে আমি মাস্টার ড্রেনের বিরোধী ছিলাম না। আমি বলছি যে মাস্টার ড্রেনের যেদিকে হচ্ছে এটা আমার নিজের বাসা বনমালীতে কোনো ক্ষতি করছে না, করবো না, আজও করছে না। যদি আমার বাসা আগের বাসা থেকে আমি সামনে এসেছি, আগের বাসা বা বর্তমান বাসাতে মাস্টার ড্রেনের কোনো প্রভাব নেই, কিন্তু যেগুলা ক্ষতি করবে ভবিষ্যতে সেটা আমি আগাম সতর্ক করে দিয়েছিলাম যে আপনারা ছোট করে নিচ্ছেন। যেখানে 10-12 ফুট চওড়া বা তার চেয়েও বড় চওড়া নালা, শুধু নালা, তার পার না, পাশের জমি না, কিন্তু আপনারা যে 4 ফুট 5 ফুটের 6 ফুটের নালা করছেন, এতে কিন্তু ক্ষতি সাংঘাতিক হয়ে যাচ্ছে। যে নালা ছোট হয়ে যাচ্ছে, এটা জল ধারণ করতে পারবে না, বৃষ্টি সবসময় ফ্লাড হবে না, কিন্তু বছরে 7-8 দিন এরকম মানে ফ্লাড সৃষ্টি করবে। যেদিন বেশি বৃষ্টি দিবে সেদিন ফ্লাড তৈরি করবে। তো আর বাকি ক্ষতি যেটা হচ্ছে যে আপনারা এই মাস্টার নেওয়ার সঙ্গে সঙ্গে পাশের যে জমি, রাতারাতি মানুষের ক্ষেতের মাটি দিয়ে পূর্ণ করে কলা গাছ এবং কাঠি বেড়া দিয়ে দিচ্ছে। আমি নিজে দেখছি, হ্যাঁ, কাঠি বেড়া দিয়ে কলা গাছ লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ জমি দখল হয়ে যাচ্ছে। এবং এই জমি দখল হওয়ার পরে এখন তো মানুষ যাওয়ারও রাস্তা নেই। নালার পাশ দিয়ে যে জাবড়া পরিষ্কার করবে, আবর্জনা পরিষ্কার করবে, আবর্জনা কেউ ফেলেছে কিনা তা দেখার কোনো উপায় নেই। এই যে সমস্যা সৃষ্টি হয়েছে, দুটা খালের পাড়ই মানে দখল হয়ে গেছে, একটা কমার্শিয়াল বিল্ডিং হয়ে গেছে গোয়ালমারা খালের খুব পারে। হ্যাঁ, তো আর নাম বলে লাভ নেই, এটা এভিকশন করা দরকার। পুরা যে জমি
নালা এবং তার পাশের জমি যেগুলো এগুলো এভিকশন করে খালি করতে লাগবে এবং এই নালাকে পুনর্নির্মাণ করতে হবে। প্রথম অবস্থায় একসঙ্গে সব করা দরকার না দরকার, এটা মিউনিসিপ্যালিটি বোর্ড, তারা ইলেক্টেড বোর্ড আছে, প্রশাসন তাদেরকে সাহায্য করবে। আর প্রশাসনের সাহায্য ছাড়া উপায়ও নেই, মিউনিসিপ্যালিটির সাথে সেই কোনো ক্ষমতা নেই। মানে যে আপনার ম্যাজিস্ট্রেট লাগবে, পুলিশ লাগবে, এটা তো মিউনিসিপ্যালিটির হাতে নেই, এই জন্য প্রশাসনের উপর নির্ভরশীল হতে হবে। তো এটা প্রশাসন যদি সাহায্য করে এবং পৌরসভা যদি ইভিকশন করে, তাহলে নালা ইভিকশন করে জায়গা খালি করতে লাগবে এবং যেখানে যেখানে মানে এই নালাগুলো আবার পুনর্নির্মাণ করতে হবে। এবং বড় হিসাবে আমি যেটা বলছিলাম যে আপনারা মাস্টার ড্রেনের যে টাকা আছে এই টাকাই হয়ে যাবে। যে সীমা আমাদের পৌরসভার নালার যে সীমা আছে, সীমাতে সেন্টিং ওয়াল অর্থাৎ তেরসা ওয়াল দিয়ে দেন, দিলে অনায়াসে জল দরকার হলে এখানে নৌকাও আসতে পারবে, এইরকম ছোড়া দিন আছে। আর আমি তো দেখি নাই, যদিও আমার মনেও পড়ছে না, মানুষ বলতেন যে সমস্ত নালা দিয়ে অতীতে নৌকা আসতো, কাঁঠাল বুঝাই নৌকা আসতো, সবজি বুঝাই নৌকা আসতো, মানুষ বিক্রি করতো, আমি দেখি নাই যদিও। তো এই কিন্তু এটা ক্ষতি হয়ে গেছে। এটাকে মানুষের এই অসুবিধা দূরীকরণের জন্য, একটা স্থায়ী ভালো কাজের জন্য এটা করতে হবে। ফান্ড আমার মনে হয় যে পৌরসভা যদি সেই হিসাবে যদি দৌড়চাপ করে, আমাদের মন্ত্রীও সেদিন এখানে ছিলেন, তো ফান্ডও বন্দোবস্ত করা যাবে, কিন্তু একসঙ্গে সব সম্ভব হবে কিনা জানি না, কিন্তু এই কাজে হাত দিতে লাগবে। অথবা বৎসরে 7-8 দিন আমরা কিন্তু এই ভুক্তভোগী হতে হবে বন্যার জলে। আমরা কিন্তু এবার যে ক্ষতি হয়েছে এটা সাংঘাতিক হয়ে গেছে। পরে একদিন মন কি বাতের অনুষ্ঠানে একটা বাসায় গেছিলাম, তাদের অন্তত কয়েক হাজার টাকা সম্পত্তি নষ্ট হয়েছে, তাদের ইনভার্টার নষ্ট হয়েছে, তাদের আরো ফ্রিজ নষ্ট হয়েছে, আর কি কি এইবার এটা মানে, এবং এবার কোনো কেউ মানে আগাম খবর পায় না, কারণ ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা খবর পাই যে আগামী 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে বা অতিবৃষ্টি হবে, এটা কিন্তু কেউ অনুমান করতে পারে না। এবং আমরা দেখেছি সম্পূর্ণ বরাক ভ্যালি প্রত্যেকটা স্থানে মানে এই কৃত্রিম বন্যায় ভুক্তভোগী হয়েছে, বিশেষ করে শহরাঞ্চলগুলো বেশি হয়েছে, অঞ্চলেও হয়েছে, কিন্তু অনেক জায়গাতে মানুষের কালভার্ট ভেঙে দিয়েছে, সড়ক কেটে দিয়েছে, জল নিষ্কাশনের এই পরিস্থিতি হয়েছে। আমার কথা আমি বললাম যে এটা উপায় বের করতে হবে এবং এটা আশু সমাধানের জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা যে খুব উত্তম প্রস্তাবের যেটা যে দুটো খাল, শাহজালালি খাল এবং বলমারা খালকে বড় করে আগের জায়গায় পূর্ববর্তী নিয়ে একদম এরকম স্লোপ করে ঢালাই দিলে জল নেমে যাওয়ার যে পরামর্শটা মিশন রঞ্জন দাস মহাশয় রেখেছেন, আমার কাছে অত্যন্ত যুক্তিযুক্ত এই পরামর্শ। এখন আমি চন্দন চক্রবর্তী মহাশয়ের কাছে চলে যাচ্ছি যে আচ্ছা, আপনি বাম আন্দোলনের নেতা, দীর্ঘদিন করিমগঞ্জ, তৎকালীন করিমগঞ্জ, আজকের শ্রীভূমি, সমস্ত জেলায় আন্দোলনে আপনি সম্পৃক্ত ছিলেন। আপনি এই যে আজকে আমরা এই যে জলাজলে যে আবদ্ধ এবং এই যে রাস্তাঘাটের যে দুরবস্থা, এর জন্য আমরা কাকে দায়ী করব বা এই সংকটটা কেন সৃষ্টি হলো, সেই সম্পর্কে আপনার বক্তব্যটা কি? আমি কিছু নির্দিষ্ট ভাবে কিছু কথা বলতে চাইছি। কিছু কিছু জায়গা এই স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, মিশনবাবু যে কথাগুলো বলেছেন তার সাথে আমি সহমত পোষণ করি। আমাকে বলছেন যে আজকে এই থেকে সমস্যা নিরসনের রাস্তাটা কি বা কেন এই ধরনের হলো, দায়ী কারা? দায়ী যদি বলতে হয়, ঢেকে ঢুকে কথা বলতে আমি অভ্যস্ত না। বিগত দিনে কংগ্রেস সরকার ছিল, সরকারের উদাসীনতা, একটা কথা বলা যায় অল্প বিদ্যা ভয়ঙ্কর, ব্যবসায়িক চিন্তাধারার থেকে সেই দিন কোন বিশেষজ্ঞ থেকে কোনো ধরনের সলা পরামর্শ করেননি বা তার পরামর্শ নেননি। মলয় চক্রবর্তী নামে এক ব্যক্তি এখানে ছিলেন, সেই মলয় চক্রবর্তীকে দিয়ে ফ্লাড কন্ট্রোলের সম্ভবত জেই ছিলেন,
উনি ছিলেন তখনকার যিনি চেয়ারম্যান, তার উপদেষ্টা বলা যায়, পরামর্শদাতা। এই নিয়ে আজকে না একাধিকবার এই মাস্টার ডিন হতে আমারও আপত্তি নেই। আমি যে কথাটা বলছিলাম মিশন বাবুর সাথে সহমত পোষণ করি। মাস্টার ডিন হোক, ভালো কথা, কিন্তু তার একটা প্রযুক্তিগত চিন্তা ভাবনা থাকা উচিত। তখন বলা হলো, আমার মনে আছে, তখন আমি আনটিল ডেথ আমরণ অনশনে বসেছিলাম। তখনের যে সরকার, সেই সরকারের যিনি সেই দলের, তাদের ছিল করিমগঞ্জ পৌরসভা। মিশন বাবু পদাধিকার বলে তিনি পৌরসভার একজন সদস্য ছিলেন, তিনি তখন বিধায়ক ছিলেন। তো এই ছিল ঘটনা। এর জন্য যদি দায়ী অভিযুক্ত করা হয়, তাহলে সেইখানে সেই দিন সরকার পক্ষ থেকে কোনো ধরনের তদারকি করা হয়নি। সরকার থেকে করা হয়নি, পাশাপাশি আমরা নাগরিক যারা ছিলাম, বরিষ্ঠ নাগরিক, সামাজিক নেতৃত্ব, আমাদের কি কোনো ব্যর্থতা আছে? আমি বলছি না, সেই দিন যতটুকু হয়েছে, আমি কে বিজেপি করলো কে কংগ্রেস করলো সেই দিনও বলিনি, আজকেও বলছি, প্রত্যেকের তার রাজনীতি করার অধিকার আছে। আজকে যদি কেউ মতাদর্শগত ভাবে বিচ্যুতি ঘটে, আজকে কংগ্রেস কালকে বিজেপি পরশুদিন কমিউনিস্ট হয়, সেটা নিয়ে সমালোচনা করা যায়, কারণ এটা কোনো ফ্লেক্সিবল ইয়ে না, ইলাস্টিক না, টানলে বড় হবে ছাড়লে ছোট হবে। একটা মতাদর্শ নিয়ে যারা আছে, মিশন বাবু বিজেপি করতেন তখনও, আজকেও বিজেপি করছেন, তাহলে সেই দিনও সমর্থন করেছিলাম, আজকেও সমর্থন করছি। এবং সেই দিন জেলা প্রশাসনের সম্মুখে বসে যখন মিশন বাবু বক্তব্য রাখছিলেন, আমিও সেই দিন আমি সম্মতি ছিল আমার এবং সহমর্মিতা প্রকাশ করেছি। অতীতের পৃষ্ঠা থেকে যদি আমরা খুঁজি, তাহলে সেই ব্যর্থতাটা, মিশন বাবু একটা কথা বলছেন যে মাস্টার ডিন হতে আপত্তি নেই, আমারও আপত্তি নেই। তাহলে যে জায়গাটা ছেড়ে দেওয়া হলো, আমি দেবশ্রী বাবুকে সেই দিন বলেছিলাম এই যে নালা জল নিষ্কাশনের সেটা হবে না। বলছে আরে আমি বিকে দাসকে দিয়ে অমুককে দিয়ে দেখেছি, যে নালা দিয়ে, আমার বয়স হয়েছে 75 বছর আমার বয়স, আমি এখানে বন্যা দেখেছি। এই রাস্তা দিয়ে নৌকা যেত, আমার বাড়িও প্রচন্ড রোডে, আর ওই নালার পাশে। সুতরাং বাস্তব অভিজ্ঞতার থেকে আমি বলেছিলাম সেই দিন, সর্বনাশ, আগামী দিনে সর্বনাশ হয়ে যাবে। যে সর্বনাশটা আজকে আমাদের দেখতে হচ্ছে, তো আজকের যে ঘটনা, আজকের ঘটনাতে আমি আসছি। অতীতের কথা, অতীতের প্রায়শ্চিত্ত আজকে দিতে হচ্ছে, কিন্তু আজকে কি করা যায়, তার থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি, সেই প্রশ্নে আমি আসছি। সেই প্রশ্ন যদি হয়, তাহলে প্রথম কথা ডিমার্কেশন হোক। ডিমার্কেশন সেদিনও জেলা উপায়ুক্তের এখানে যে সভা হয়েছিল, সেই দিন বলেছিলাম 0 পয়েন্ট থেকে ডিমার্কেশন শুরু হোক। কোন জায়গাতে ডিমার্কেশন করলাম, কোন জায়গাতে করলাম না, মধ্যখানে থেকে ফিতা বসিয়ে দেখা গেল যে এই বাড়িটা এত ফুট ভেতরে চলে গেছে, আমি এই জায়গাটা ভেঙে দিলাম, তাতে সর্বনাশ হবে। এই যে ছোট খাল দিয়ে জল এসে একটা জায়গাতে, যে জায়গাতে ভেঙে দেওয়া হয়েছে, সেখানে জলে প্লাবিত হবে, আশেপাশের ঘর দরজা বাড়ি সবকিছু ভেঙে যাবে, এবং পক্ষপাতিত্ব তার বহিঃপ্রকাশ করবে। এতে যথেষ্ট সন্দেহের অবকাশ নেই, যথেষ্ট সন্দেহ আছে। তাহলে ডিমার্কেশনটা হবে কোথায়? ডিমার্কেশনটা হোক ওই দিক থেকে বোয়ালমারার থেকে আরম্ভ শুরু করে, ডিমার্কেশনটা হোক এই দিকে প্রচন্ড রোড, যে 10 নম্বর ওয়ার্ড আজকে, যেটা এই আজকে এখানে বুড়ির মাঠ বলে, এখানে জানি না কেউ বুড়ির মাঠ নাম
জানেন কি না জানেন, এই নগেন্দ্রনাথ তিলকচাঁদ স্কুলের পেছনে এই রাস্তা দিয়ে এসে রমণী রোড হয়ে, যেটা রায়কুটি ছিল এখন এটা শুভর বাড়ি, এই পুরকাইস্তের বাড়ি, এই যে ট্রেনটা বিশাল বড় বড় অট্টালিকা দেখা গেছে নালার মধ্যেখানে সেইগুলা তাদের এইখানে ডিমার্কেশন না করে হঠাৎ করে এসে গেল কোথায়, ব্রজেন্দ্র রোডে নির্দিষ্ট দু একটা জায়গাতে। সেটা কি লোক দেখে? এটা তো আমার যথেষ্ট সন্দেহ আছে, এটা লোক দেখানোর জন্য। উচ্ছেদ চলুক, সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিয়ম বহির্ভূত যদি হয়, যদি তার বিরোধিতা করব। এখানে ডিমার্কেশন নিয়েও তো প্রশ্ন আছে। ডিমার্কেশন করতে গেলে আজকে ডিমার্কেশন না করে লাল সাদা কিছু মানে চিহ্ন দিয়ে দিয়ে যাচ্ছেন। না, ডিমার্কেশনটা যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, যে চিহ্নিত করা, আমরা দেখলাম যে 3-4 দিন 5 দিন হলো চিহ্নিত। আরে ডিমার্কেশন তো হয়নি। না না, ডিমার্কেশন নয়, এই যে চিহ্নিত বা মাপঝুপ করা, সেটা 3-4 দিন আমরা দেখলাম। এর পরবর্তীতে অন্যান্য স্থানে আরো তো বহু জায়গায় আছে। আমি যে কথাটা বলছি আমাকে বলতে দেখলাম ডিমার্কেশনটা কি হবে? গবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর রাষ্ট্র, সেইখানে বলা হয় যা তা করা হয় না, যা করা হয় তা বলা হয় না। আমি একাধিক, আপনি একটা কথা বলেছিলেন প্রথম, যে সেই দিন সবার যে সিদ্ধান্ত, সেই প্রসিডিং, তারপরে যেটা রেজলিউশন, প্রত্যেকে যা যা কথা বলছেন নিশ্চয়ই এটা প্রসিডিং হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। তারপর যে রেজলিউশন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কপিটা তো আমরা পাওয়ার কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, একাধিকবার বলছি, আমি কয়েকবার ফোন করছি করিমগঞ্জে। যদি আজকের এই নিউজটা তিনি শুনে থাকেন, একবার না একাধিকবার উনাকে বলছি আমার যে প্রসিডিং, এতে কি হয়, কে কি বলেছে, আগামী দিনে হয়তো ভুলে যাব, সেখানে প্রসিডিং উল্লেখ থাকবে, সিদ্ধান্ত কি হয়েছে তা উল্লেখ থাকবে। আপনি আমার প্রসিডিংটা, আমার রেজলিউশনটা কবে পাবো? বলছে আমি বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেব একদিন। দ্বিতীয় দিন আবার বললাম আমার ওয়ার্ড কমিশনারকে, বললাম না, বলেছেন দেবেন, এই হবে সেই হবে। তারপরে গত পরশু দিন আবার তাকে বললাম, রবি তুমি আমাকে তো দিলে না তোমার প্রসিডিংটা। বলে পারছি না, আমি এটা লেখার জন্য দিয়েছি। আমরা তুমি পারো না, আমার কাছে দেও, সেই অথরিটি দেও, আমি 2 ঘন্টার মধ্যে তোমার এটা ড্রাফট করে দিয়ে দেবো। খালি প্রসিডিংটা লাগবে, লিপিবদ্ধ যারা যে সেই দিন বসে বসে যা লিখছিল। তারপরে যে সিদ্ধান্তটা হয়েছে, যা শুন, আজকের এই অবস্থা থেকে আমরা অব্যাহতি পাবো কি করে? অব্যাহতি পাবো এখানে পক্ষপাতিত্ব না করে, আমি নাম বলতে ইচ্ছুক নাই, অনিচ্ছুক কিছু লোক আছে যারা কোনো এক মতাদর্শে বিশ্বাসী। সেই অঞ্চলে বাড়ি ঘর একবারে পুরোটাই অর্ধেক দেখা গেছে সরকারি জায়গার ভেতরে পড়েছে, আর নালা সংকুচিত হয়ে গেছে, 2 হাত 3 হাতের বেশি হবে না, বা 4 হাত হবে। তাহলে আজকের দিনে ডিমার্কেশন যদি হয় ওই 0 পয়েন্ট থেকে, তাহলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আর আমরা চাই যারা দখল করেছেন, আজকে যদি আমার বাড়িতে আমি যদি জায়গা দখল করি, আমার বাড়িটাও ভাঙা উচিত, আপনার বাড়িটাও ভাঙা উচিত না। আপনি মিহির দেবনাথ দেখে আমি আপনাকে রেহাই দিয়ে আমার চন্দন চক্রবর্তীর বাড়িটা ভাঙা হবে? তো আমি চাইছি একটা ডিমার্কেশন হোক। আমি আজকে আপনাদের মারফতে আবার আবেদন রাখছি যে একটা ডিমার্কেশন হোক, যে তখন পরিষ্কার হয়ে যাবে কেন এই 0 পয়েন্ট থেকে ডিমার্কেশন হলো না। একটা কথা সেই দিন সিদ্ধান্ত থাকার কথা, যেটা প্রসিডিং হয়েছিল, আমি সেই দিনও সহমত পোষণ করেছিলাম যে পয়েন্টগুলো দেখানো হয়েছিল। সেই দিন সভাতে কি আলোচনা হয়েছিল, চেয়ারম্যান কর্তৃক বলা হয়েছিল যে কতগুলো পয়েন্ট। আমিও বলেছিলাম যে এইদিকে বোয়ালমারার কথাটা বলেছিলাম, আর ওইদিকে ব্রজেন্দ্র রোডের স্বল্প বৃষ্টিতে যে জলমগ্ন হয়, সেইখানে তিলকচাঁদ রোড হয়ে আজকে যে স্লুইস গেটটা আছে কুশিয়ারা নদীর, সেইটা তিলকচাঁদ রোড হয়ে গিয়ে ওই কুশিয়ারা নদীতে যাতে জলগুলা পড়ে, তার একটা।
2 নম্বর বলা হয়েছিল কি, আমি বলেছিলাম, উনিও বলেছিলেন, ওনার বক্তব্যতে এসেছিল যে চান্ডির বিলের আগে এমএমসি রোডের এখানকার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার ভীষণবাবু ভালোভাবে জানেন। এই যে দেবপুরের উঠার আগে যে কালভার্টটা আছে তার নিচটা ভরাট হয়ে গেছে, যেটা তিনি বলছিলেন যে এইটা নিষ্কাশন করতে হবে, এইখানে মানে নিচ সিমেন্ট দিয়ে ভরাট, সেইটা ভাঙতে হবে। 3 নম্বর, গ্যাস কোম্পানির আগে যে গ্যাস কোম্পানির আগে যে কালভার্টটা আছে, সেই কালভার্টটা যে আজকে নিচে স্তূপাকৃত ভাবে মাটি জমে এইখানে হয়েছে, তার কারণ আছে। তার কারণ আছে কি, নালা পরিষ্কার হয়, আমরা দেখি কিভাবে পরিষ্কার হয়, উপরের কিছু গাছপালা পাতা এগুলা উঠিয়ে রাস্তার পাশে আসে, আবার বৃষ্টি যদি হয় বা বড় গাড়ি যদি যায় সমস্ত কিছু আবার নালাতে পড়ে। নালার গভীরতা বাড়ানোর কোনো চেষ্টা নাই, প্রচেষ্টা নেই। নিচ খোদাই করার কোনো প্রচেষ্টা নেই। ভাঙ্গা তো দূরের কথা, নতুন করে করা তো দূরের কথা। অন্তত 2 বছর 3 বছরে যদি একবার যদি পরিষ্কার হতো, নালার নিচটা পর্যন্ত যদি পরিষ্কার হয়ে যেত, তাহলে আজকে এই অবস্থা হয় না। এই অবস্থা হওয়ার কোনো হতো না। আজকে উপর আজকে কি হচ্ছে দেখেন, আমরা যে নাগরিক জীবনে সেই ধরনের সেই কনসেপশনটা অভাব, সেই চিন্তাধারার অভাব, আমাদের সিভিক সেন্স সিভিক সেন্স দেখা গেছে না, বাড়ির সামনে নালা এটাকে ডাস্টবিন মনে করা হয়, এটা যে জল নিষ্কাশনের রাস্তা সেটা মনে করা হয় না। তাহলে এই যে জিনিসগুলো পড়ছে, এগুলো কি হচ্ছে, জলে পড়ে এগুলো পড়ছে। প্রত্যেক বছর যদি 1 ইঞ্চি করে বৃদ্ধি পায়, 5 বছরে 5 ইঞ্চি, 5 বছরে 2 ইঞ্চি যদি হয়, যদি 5 বছরে 1 ফুট, 10 ইঞ্চিতে 1 ফুট, তাহলে নালার গভীরতা কতটুকু ছিল প্রথম অবস্থায়? 6.5 ফুট, ঢালাই দেওয়ার পরে 6 ফুট। ওইটাই তো মিশন বাবুকে বলছি। তাহলে 6.5 ফুট থেকে ঢালাইয়ের পরে 6 ফুট, 5 বছরে যদি 1 ফুট যায়, তাহলে কত থাকলো? 4 ফুট, 5 ফুট, পরের বছরে আরো গেল। এই করে যদি 10 বছর যদি হয়, 10 বছরে তার গভীরতা এমনি কমে যাচ্ছে এই ভরাট হওয়ার কারণে। সেটা পরিষ্কার হচ্ছে না। আমার দাবি, আসুন আমরা সবাই কে কে দল করি, কে আমরা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, সেই চিন্তা না করে আমরা এই সমাজে আমরা বাস করি, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সেটা অস্বীকার করা যায় না। প্রত্যেকের এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাটা স্বীকার করে গঠনমূলক আমরা কোনো কাজ করে এর থেকে আমরা নিষ্পত্তি অব্যাহতি পেতে পারি কিনা, সেইটুকু দেখা উচিত। আবার আসবো, ধন্যবাদ আপনাকে। আমি এখন জেলা কংগ্রেস সভাপতি তাপস প্রকাশ মহাশয়ের কাছে চলে যাচ্ছি। আচ্ছা তাপস বাবু, আপনার কাছে আমার যে প্রশ্নটা হচ্ছে যে এই যে জমা জলের যে সংকট বা অবৈজ্ঞানিক ভাবে, আমি যে কথাটা বলবো যে অবৈজ্ঞানিক ভাবে যে ড্রেনেজ সিস্টেম, মাস্টার ড্রেনেজ সিস্টেম, এবং আমার জানা মতো ড্রেনেজ সিস্টেম, মাস্টার ড্রেনেজ সিস্টেমটাও সম্পূর্ণ হয়নি। কারণ ওই মলয় চক্রবর্তী মহাশয়ের যে প্ল্যান এস্টিমেট ছিল, আমার যতটুকু আমি জানি, আমার স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে, তাহলে আমি যা দেখেছিলাম যে ওটা লঙ্গাইতে গিয়ে পড়ার কথা ছিল, কিন্তু সেই ইন্দিরা কলোনির সামনা দিয়ে বা ইন্দিরা কলোনি শ্রীনগর কলোনির পিচ দিয়ে ওইদিকে শেষ, ওই সুভাষনগরের এখানে বিস্কুট বেকারির আগে এখানে গিয়ে শেষ হয়ে গেছে। এটা সেদিকে নিয়ে নেওয়া হয়নি। এবং রেলের যে কালভার্ট ছিল, এখানে রেলের একটা কালভার্ট ছিল, ব্রিজ যেগুলি রেলের হিসাবে যে ব্রিজ, ওখানে একটা পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে। অথচ রেল যে এখানে বড় নালা ছিল, এই যে বিষয়, এইগুলি সংস্কার না হয়, মিশন দাও সেই কথাটা বলেছেন যে জলগুলো নামতে পারছে না। আজকে এই যে কৃত্রিম বন্যার যে সংকট, যে প্রশ্নটা এসছে, এবং আজকেও কিন্তু অবৈজ্ঞানিক ভাবে কাজ হচ্ছে, কিন্তু আমরা যা দেখছি যে এই যে রাস্তা নিচে আর ড্রেনের
লেভেলটা উপরে, এবং এগুলো ছোট হচ্ছে, কিন্তু এগুলো ঠিক না। মিশনদার মতো মানুষ, যে এই যে আজকে যে সরকার পক্ষ, মিশনদা বা আরো যারা প্রবীণ লোক আছেন, তাদের পরামর্শ নিয়ে প্লেন স্পিডটা তৈরি করা উচিত ছিল। কারণ একটা সত্যি সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, কারণ সত্য তো কঠিন। আজকে টাকার তো অভাব নেই। আমার তো ধারণা যে প্রায় 100 কোটি টাকার মতো এসেছে এই 4 বছরে শুধু মিউনিসিপ্যালিটিতে। যে নেম প্লেট গুলা যদি আমরা দেখি, যে প্লেট গুলা 100 কোটি টাকার কম হবে না। তো প্রবীণ অভিজ্ঞ লোকদের নিয়ে, দলমত প্রথম নিজের দলের মানুষগুলোকে নিয়ে, পরবর্তীতে নিয়ে যে 10 জন মানুষকে, 11 জন মানুষকে নিয়ে, বড় 3 ইঞ্জিনিয়ার নিয়ে 3 ডিপার্টমেন্টের যদি করা হতো, তাহলে অনেক সমস্যার সমাধান, অর্ধেক সমস্যা হয়ে যেত আমার যেটা ধারণা। যে আপনি, এবং উচ্ছেদের প্রশ্নটাও আনছি, যে উচ্ছেদ বিল্ডিং জবরদখলের হওয়ার কথা ছিল। আমরা দেখছি যে গরিব বা মানুষ যে বাজার করতো, সকালবেলা বসে বিকালে উঠে চলে যায়, তাদের উপরে পড়ার উপরে খাড়া এই ব্যাপার। আপনি যারা কৃত্রিম বন্যার কথাটা বলবেন, এই সিস্টেমের প্রশ্নটা বলবেন, আর এই যে উচ্ছেদের নামে যে গরিব মানুষের উপর খাড়ার গাটা বলবেন। আমার একটা স্টেট কিন্তু ক্লিয়ার, উচ্ছেদ হোক। আমরা সেদিনও দস্তখত স্বাক্ষর করে এসেছি। উচ্ছেদ হলে সকলের হতে হবে, কিন্তু শুধুমাত্র গরিবের উপর খাড়া তুলবে আর ধনীর অট্টালিকা থেকে যাবে। আমি নগণ্য মানুষ, আমি কিন্তু গরিবের। এই অবস্থা যদি দেখা যায়, বলুন এই সম্পর্কে আপনার নিয়ে মূল্যবান বক্তব্যটা আপনি দর্শকদের উদ্দেশ্যে তুলুন। স্কাই 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে ভালো একটা আলোচনা সভায় থাকার জন্য উপস্থিত আছেন আমার মিশনদা, চন্দনদা, বিদ্যাকে অসংখ্য ধন্যবাদ। যে আমার কথা হচ্ছে যে মাস্টার ডেনিস হয়েছে, মাস্টার ডেনিসের আগেও হতো, জল হতো, তো মাস্টার ডেনিস হওয়ার পর একটু বেড়েছিল। যেটা মির্জা এখন বলেছেন যে মাস্টার ডেনিসটা সম্পূর্ণ হয়নি, কিছু কিছু জায়গায় দেখা গেছে অসম্পূর্ণ রয়ে গেছে। এবং যারা তখনের দিনে মাস্টার ডেনিসের কাজ করেছিল তারা কিন্তু এই শহরেরই ছিল, যারা ঠিকাদাররা ছিল। ওনারা কিন্তু বলতেও পারতেন যে কাজ ঠিক মতো হচ্ছে না, ওনারা তো বলবেন না, কিন্তু আমি বলছি আর কি। বা যারাই তখন পৌরপতি ছিলেন বা উপপৌরপতি ছিলেন, সেটা দেখার তখন প্রয়োজন ছিল। কথা হচ্ছে যে বিরাট বিরাট খাল ছিল সেগুলো, যেটা গোয়ালমারার খাল, যেটা সেটা ওই আমাদের বাড়ির সামনে দিয়েই বিরাট খাল ছিল। সেই খালকে নালায় পরিণত করা হয়েছে, পরে সেটা বানানো হয়েছে। কিন্তু আজকেও সেটাই কিন্তু হচ্ছে, যে 6 ফুটের যেটা আছে সেটাকে 4 ফুট করা হয়েছে বা হচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা গিয়েছিলাম বা কমপ্লেনও করেছি। কিন্তু কথা হচ্ছে যে এই খালগুলো তো নালায় পরিণত হয়েছে। তারপর আরেকটা কথা, যেটা মিশন দাও বলেছে, যে আগে বিরাট বিরাট জায়গা খালি ছিল, একদম খালি ছিল, সেই সব জায়গায় জল ভরার থাকতো বৃষ্টি হলে। এখন সেই সব জায়গায় বিরাট বিরাট 4 তলা 5 তলা বিল্ডিং হয়ে গেছে। সেটা তো হবে, সেটা খালের জায়গাও নয়, নালারও জায়গা নয়, সেটা কিনার জায়গা, সেটাতে বিল্ডিং হয়ে গেছে। জলগুলো কোথায় থাকবে? সেই জলগুলো জমা হয়ে যায়, একত্রে জমা হয়ে সেগুলো ফুলে ভেপে উঠে। যেমন এবারের যে হলো মিনি বন্যা, এই বন্যায় দেখা গেছে যে নদীতে জল নেই, অথচ শহর জলের তলায়। শহর কেন জলের তলায়? তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ড্রেনেজের কোনো কাজ হয়নি। বা বড় বড় যে খালটা মিশনদা বলেছেন, চন্দা বলেছেন যে 5টি খাল আমাদের আছে, সেই 5টি খাল যদি আমরা যখন বৃষ্টির সিজন না, তখন যদি আমরা কাজ করে নেই, তখন কিন্তু একদম পুরা ডেপথে যাওয়া যায়, বা যেটা চন্দা বলেছেন গভীরতা কমে যাচ্ছে। শুধু আমি ওই ঘরটা ভেঙে দিলাম, এখান থেকে উচ্ছেদ করলাম, কিন্তু আমার দেখতে হবে উচ্ছেদ যে করলাম বা ভেঙে দিলাম, জলের সমস্যা কি হচ্ছে। জলের সমস্যা কিন্তু যে তিমিরে সেই তিমিরেই থাকছে।
আজকে অনেকটা যে উচ্ছেদ হয় দেখা যায় সেটার তলে কোনো ড্রেনই নেই। তা আমি বলবো যে শুধু ভাঙলে বা উচ্ছেদ করলে হবে না, আগে কোন দিকে আমাদের জল যাওয়ার রাস্তা আছে সেদিকে আমাদের বের করতে হবে। এবং আমরা যারা বা এই শহরের যারা নাগরিকরা আছেন তাদেরকেও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে সামনের ড্রেনগুলা উনারাও খেয়াল রাখতে লাগবে। কিছুদিন আগে আমরা যখন দেখছিলাম বড় বড় সোফা সেট সুহাসনা বা বড় বড় মূর্তি, লেফট, তুষক, আলুর বস্তা পাওয়া গেছে হ্যাঁ, আলুর আপনার বস্তা। বাসার সামনে। এগুলো পাওয়া যায়। এগুলো এগুলো সবসময় তার মিউনিসিপালিটিকে দোষারোপ করে লাভ নেই। সম্ভব না এটা। আমাদের সেটা দরকার, আমরা সেটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেটা আমরাও দেখতে হবে। মিউনিসিপালিটি তো আছেই। আর যেটা ওই যে জল যে বন্যা যে বলা হচ্ছে যে মিনি বন্যা, আমি মনে করি যে সেটা বোধহয় কোনো সরকারের দ্বারাই কাজ হবে না। কারণ যদি সব সময় হেমন্ত সিজনে যদি এটা না করা হয়, শুধু যখন বন্যা আসবে, বৃষ্টির সিজন আসবে, তখন যদি কুদাল নিয়ে দৌড়াদৌড়ি করা হয় তখন কিন্তু কাজ হবে না। ড্রেনের মুড়ও দেখতে পাবে না, খালের মুড়ও দেখতে পাবে না। তখন যখন বৃষ্টি হয় না এই সিজনে, এই মরশুমে সেটা খেয়াল রাখতে হয়। তার জন্যই মিউনিসিপালিটি এবার মানে বিরাটভাবে জ্বলবে। তো আমি বলবো যে আমরা মিশনদা বলেছে যে কিভাবে জল উঠবে না, কিভাবে সেটা দেখতে হবে। হ্যাঁ, যে এখানে কোনো দোষারোপ করে কাউকে দোষারোপ করে লাভ নেই। হ্যাঁ, আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে আমার মনে হয় কিছুটা আমরা এড়াতে পারবো। সংকট যখন এসেছে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে, এবং 5 বছর মেয়াদি আমার যা ধারণা যে নতুন করে সিস্টেমগুলো করতে হবে এবং 5 বছর মেয়াদি একটা প্ল্যান নিয়ে করতে হবে। যে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে কেউ বসবেন আর আমি যে মনে করি সেরকম চৈতন্য মহাপ্রভু যদি চেয়ারম্যান হয়ে বসেন যে তিনি এসে একদিনের মধ্যে 1 মাসের মধ্যে করিমগঞ্জের জমা জলের সমস্যাটা সমাধান করতে পারবেন না। কারণ দীর্ঘদিনের অবৈজ্ঞানিক পদ্ধতিতে টাকা খরচ হয়েছে, কিন্তু অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে কাজগুলো হয়েছে, এত বড় নটিকাল আছে তার সংস্কার করা যেত। এখন যাতে কমেও 4টা খাল যাতে সংস্কার করা হয়, একটা প্ল্যান এস্টিমেট করে একটা উচ্চস্তরীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার যারা আছেন বিভিন্ন বিভাগের তাদের নিয়ে প্ল্যান এস্টিমেট তৈরি করে বরিষ্ঠ নাগরিক যাদের অভিজ্ঞতা আছে রাজনীতির ঊর্ধ্বে, চন্দনদা যে কথাটা বলেছেন বা ঠাকুরবাবু যে কথাটা বলেছেন যে আমরা করিমগঞ্জের নাগরিক, আমরা এই শ্রীভূমির নাগরিক, আমরা এখানে কোনো রাজনৈতিক মতাদর্শের প্রশ্ন নয়, এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা সমস্যার সমাধানের পক্ষে যেতে হবে। আমি মিশনদার কাছে আবার চলে যাচ্ছি যে আপনি জমা জলের বিষয়গুলো তো আলোচনা হয়, যে আপনি বলুন যে আপনি ছিলেন প্রথম দিনই, এই যে রাস্তার যে দুরবস্থা, আমাদের যে জাতীয় সড়কটা, সেই জাতীয় সড়কের দুরবস্থা নিয়ে টাকাও স্যাংশন হয়েছে। কথা ছিল যে ওরা NICDL তারা সংস্কার করে রিপেয়ারিং করবে, কিন্তু এখন পর্যন্ত যে আমরা 1 দিন বা 2 দিন একটু দেখা যায় সোশ্যাল মিডিয়ায় যে রাতের বেলা যে রিপেয়ারিং কাজ চলছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা বাস্তবে কোনো রিপেয়ারিং এর অবস্থা খুঁজে পাই না। এই যে অবস্থা, এরপরের প্রশ্ন হচ্ছে যে সেদিনও আমরা নাগরিক সভায় যে কথাটা উঠেছিল, পরবর্তীতে এই বিভাগীয় কর্মকর্তারা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে গিয়ে একটা মিটিং করেছেন, সেখানে বলেছেন যে 2 হাত উঁচু রাস্তা করা হবে। আমরা কিন্তু সেদিন সবারই আপত্তি ছিল যে রাস্তাটা যাতে এখন যে লেভেলে আছে আরো 2 হাত যদি হয়ে যায় তখন আর বড় বড় বিল্ডিং এ জল ঢুকে যাবে। তো এই যে বিষয়, কবে সংস্কার হবে, রিপেয়ারিংটা কিভাবে হবে, স্থায়ীভাবে কাজ কিভাবে হবে, এবং কোনো অবস্থায় যাতে আপনি বরিষ্ঠ নেতা প্রদেশ বিজেপি, তো কোনো অবস্থায় যাতে এই রাস্তার উপরে 2 হাত উঁচু না হয়, সেই সম্পর্কে আপনার বক্তব্যটা আমরা মানে দর্শকরা জানতে চাইছেন, জানলে উপকৃত হবে। রাস্তা 2 হাত উঁচু হবে না, রাস্তা 2 ফুট উঁচু হবে, আর ড্রেন 2 হাত গভীর হবে। পাশে পাশে একদম সম্পূর্ণ রাস্তা পাশে 2টা ড্রেন হবে এবং এটা 1 মিটার ডিপ ড্রেন হবে, আর রাস্তা 2 ফুট হবে। কারণ সম্পূর্ণ ঢালাই 2 ফুট ঢালাই হবে না, ঢালাই হয়তো 1 ফুট হবে, বাকি তার নিচে GSB দিবে, তারপরে কনক্রিটিং রাফ কনক্রিটিং করবে, তার উপরে 1 ফুট হার্ড কনক্রিটিং করবে, করে যেটা ন্যাশনাল হাইওয়েতে ওই শুরুতেই যেটা স্ট্রিট করিডোর কনক্রিটের রাস্তা বানানো হয়েছে, এগুলো এখন পর্যন্ত আছে।
আমার হিসাবে এইরকম যদি করে আমাদের এই রাস্তা NHIDCL ছেড়ে দিবে, বাইপাস হয়ে গেলে তারা এই রাস্তার দায়িত্ব নেবে না। এটা আগেই আমি মন্ত্রীর সঙ্গে যখন বলেছিলাম তখন ওইভাবে বলেছেন, যেটা আমরা ওয়ান টাইম এটা রিপেয়ার করে বা মেনটেন করে আমরা এটা ছেড়ে দিব। আর ওই যারা বাইপাসের কাজ পেয়েছে মেনটেন্যান্সের দায়িত্ব তাদের, এটা তারা ওই রাস্তা করার আগ পর্যন্ত মেনটেন্যান্সের কাজটা করে যাচ্ছে, কিন্তু আমাদের এক্সপেকটেশন মতো এটা হচ্ছে না, কারণ রাস্তাটা ড্যামেজ বহুত বেশি হয়ে গেছে, এটা বেজ নষ্ট হয়ে গেছে। খালি দিলে এটা তার পাশে আবার আবার ক্ষত হয়ে যায়, এরকম হয়ে গেছে। তথাপি আমাদের চাপ আছে তাদের উপর। আমি আজকে ফকিরবাজার গেছিলাম, যেতে যেতে দেখেছি আবার একটা গর্ত হয়ে গেছে ঈদগাহ এখানে। তো এটা তারা করবে, কিন্তু আগের মতো না যে গাইড ঢুকে না, এখন নিচে পাথর পাওয়া যায়, পাথর দিয়েছে, জল জমা হচ্ছে, বৃষ্টির জল মেনটেন করবে, কিন্তু ওই পিচ তো এখন করবে না। আর তারা একসঙ্গে আশা করি আগামী জুলাই বা আগস্ট থেকে তারা তাদের মূল কাজ শুরু করে দিয়ে দেবে। রাস্তার কাজ করতে সময়ও লাগবে। দুই পাশের যে নালাতে অনেক সময় লাগে, 1 মিটার ডিপ ড্রেন করবে। এই জন্য আমাদের জলের ভয় আমাদের করতে হবে না, বরং পাশের জল আমাদের এই নালাতে আসতে হবে, পারবে আর কি। পাশের বাসা বাড়ির জল এই নালা দিয়ে যেতে পারবে, আর রাস্তার জল তো নালা দিয়ে যাবেই। পাশের বাসা বাড়ির নালার বৃষ্টির জলের জন্যই এই 1 মিটার ডিপ ড্রেন করা হচ্ছে, যাতে এই জন্য কোনো সমস্যা করতে না হয়, রাস্তা ভালো রাস্তা হবে। এর আগে পর্যন্ত মেনটেন্যান্সের ব্যবস্থাটা আমরা সকলে মিলে তাদের উপর চাপ সৃষ্টি করব। তারা তো আফটার অল দেয়ার মানে কন্ট্রাক্টর, তারা তো কোনো রকম বসারা পাড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে, কিন্তু আমরা চাপ সৃষ্টি করব যাতে আমাদের উপযোগী করে মেনটেন্যান্সটা তারা করে। আমি আবার ওই আপনার মাস্টার ডিনের কথায় আমি যাচ্ছি। ঠিকই বলেছেন, যেটা তাড়াহুড়া করে যে হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। এর জন্য প্রথম পাশাপাশি ফান্ডও আনতে হবে। এই মুহূর্তে ডিমার্কেশন করে এগুলো মুক্ত করে রাখা, ফান্ড আসার সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্ল্যানমাফিক কাজ করা। আমাদের পুরো বোর্ডে যথেষ্ট কাজ করেছে, কিন্তু এই জল নিষ্কাশনের ধারে কাছেই যায় না এই কাজগুলো। এই কাজগুলো জল নিষ্কাশনের ভালো ব্যবস্থার জন্য যায়নি। এটা মামুলি ওয়ার্ডের একটা গলির জল নিষ্কাশনের জন্য একটা ডিন করেছে, এটা মাস্টার ডিনের জন্য কোনো সুরাহা নয়। আর মাস্টার যে ড্যামেজ করেছে, আজকে গালাগালি করে সমালোচনা করে আমাদের লাভ নেই। তারা ওই সময় করেছেন, তারা বিরাট ক্ষতি আমাদের করে গেছেন, এবং এটার থেকে কোনো উপায় নেই। আজকে বিজেপি নেতৃত্বাধীন পুরো বোর্ড আছে, কিছুই করতে পারবে না, বিকল্প ব্যবস্থা করতে। কারণ এখন যে তারা যে এই যে পরিষ্কার করবে, মনে করেন আমাদের বিজেপি অফিসের কিনারে যে শিববাড়ি, ওখান থেকে যদি ঢুকতে চান একদম শুভর বাড়ি হয়ে তিলকচাঁদ রোডের বদিকে যেতে চান, যাওয়ার কোনো উপায় রাস্তা নেই, ওই ওটার মধ্যে দিয়ে যেতে। এটা যে কোনো যদি ছোট নিষ্কাশনের কোনো গাইডাই যদি আবিষ্কার হয়েছে, ওটা ঢুকাতে চান তাও পারবেন না, মধ্যে স্টিফেনার লাগিয়ে দিয়েছে। ওই সময় নির্মাণের সময় ওয়াল ভেঙে পড়ছে, তো দেখলেন যে কি উপায় কি আছে। আমরা তো যা করছি সব তো বৃষ্টির জলের চুড়ে তো ভেঙে নিয়ে যাচ্ছে, এটা অবৈজ্ঞানিক ছিল। বৃষ্টির চুড়ে ভেঙে নিয়ে যাচ্ছে, তো তারা স্টিফেনার লাগালেন মাঝে মাঝে বিট দিয়ে, এটাকে কোনোরকম খাড়া রাখলেন। এখন নিম্নমানের কাজ হয়েছে, এখন নিম্নমানের কাজ, নিচে কোনো ডালাই নেই, জলের চুড়ে মানে ডালাই চলে গেছে, রড আছে নিচে এখন। আমি জানি যে নিচে রড আছে, ডালাই নেই। ওয়াল ভেঙে পড়ে গেছে, রেল লাইনের কিনার দিয়ে যে মাস্টার ডিনের ওয়াল যেগুলো ছিল ধসে পড়ে গেছে। তো এটা তো এমনি ওভারডেটেড হয়ে গেছে, নতুন করে কাজ করতে হবে। আর শহরকে বাঁচাতে হলে এই কাজে হাত দিতে হবে, কারণ দলের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, শহরকে ভালোবাসতে হবে। আমি ওই সময় যে প্রেরণা বা যে কথা মনে রেখে আমি করেছি, আমি বলছি ওই সময় মাস্টার ডিন আমার কোনো ক্ষতি করে নাই, আমার পুরান বাড়িতে বা বর্তমান বাড়ির দিকে আজও করছে না, কিন্তু শহরের ভবিষ্যতের জন্য আমি বলছি না যে কি ক্ষতি করছে না। আর আপনারা মানুষকে বেদখল করার একটা সুযোগ করে দিচ্ছেন। সকল বলছেন আমার নালা হয়ে গেছে, এখন তার আমি পাশের জমি দখল করে দিই। যা ক্ষতি হয়েছে এটা থেকে মুক্তি পেতে গেলে সকলে সহযোগিতা এটা করতে হবে। আর কেউ আমি আমার বোর্ড না তাই বলে অন্যকে ইগনোর করা না, তার একটা ভালো পরামর্শ থাকতে পারে। যার নেতৃত্বে বোর্ড হোক তাকে সহযোগিতা করতে হবে, পৌরসভাকে সহযোগিতা করতে হবে। এই যে আমরা আবর্জনা ফেলে যে ক্ষতিটা করছি, আজকে পরিষ্কার করছে, কালকে যদি কেউ যেটা যদি সোফা সেট ফেলে দেয়, জল ব্লক হয়ে গেল, এই এটা করেই এইরকম এত বেশি
এইবার যা হয়েছে এটা এর আগে মানে একদম ওই মাস্টার ড্রেন নির্মাণের পর থেকে 2006-7 পর থেকে এইরকম মানে জলাবদ্ধ হয়নি, অবস্থা হয়নি, হয়নি। কোনোদিন হয়নি। না, না, এবার যা ক্ষতি হয়েছে কয়েক লক্ষ কয়েক টাকার লক্ষ মানুষের টাকা। ক্ষতি হয়ে হ্যাঁ, গেছে। এবং আমরা কি বলবো, কারণ উত্তর দেওয়া নেই, আমরা লজ্জা লাগে। আমি মন কি বাতের অনুষ্ঠানে গেছিলাম, বলবো আমার ঘরের এত হাজার টাকা ঋণ নষ্ট হয়ে গেছে, কি বলবো, তাদের কি দিতে পারবেন। এই জন্য আমরা সকলে মিলে এই শহরকে বাঁচানোর চেষ্টা আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখন আমি সব শেষে আপনাকে দেবো, চন্দনদেরকে শেষ করে দেবো। বেশি সময় না, 5-7 মিনিটের জন্য আবার তাপস বাবুর কাছে যাচ্ছি। আচ্ছা, আপনি আপনার কাছে যে বিষয়টা এনেছিলাম যে আজকে আপনার দলের বিধায়ক এখানে উত্তর করিমগঞ্জে নির্বাচিত হয়েছেন, এক্স অফিসিও মেম্বার তিনি পুরসভার, সেই ব্যাপারে আজকে জমা জলের সমস্যা, কৃত্রিম বন্যা, বেদখল সম্পর্কে, জবরদখল সম্পর্কে আপনাদের দলের ভূমিকাটা কি, এবং আপনার বিধায়ক তিনি কি ভূমিকা পালন করবেন, বা মানুষের সঙ্গে আপনাদের কতটুকু যোগাযোগ আছে, সেই ব্যাপারে দর্শক শ্রোতাদের কাছে যদি আপনাদের বক্তব্যটা একটু তুলে ধরেন খুব ভালো হয়। জনগণের সাথে কংগ্রেস সবসময় আছে, আজও আছে, থাকবেও। তো আমাদের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না উত্তর করিমগঞ্জের, তো নাগরিক সভা একটা আয়োজন করা হয়েছিল ডিসি কনফারেন্স হলে, তখন উনিও ছিলেন। তিনিও নাগরিকদের সঙ্গে সহমত পোষণ করেছেন যে অবৈধভাবে নির্মাণ, সেটা নাগরিকরা যে সিদ্ধান্ত নেবেন, আমিও সেই সিদ্ধান্তে আছি, বা আমরা সবাই ছিলাম, সবাই একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। রাস্তাঘাটের ব্যাপারটা হলো, রাস্তাঘাট নিয়ে আমরাও অনেক আন্দোলন করেছি, কিন্তু দেখা যায় যে আন্দোলন করার পর ওই রাত্রিবেলা কিছু বালু মিশানো পাথর এই গর্তে ফেলানো হলো, তারপর আবার বৃষ্টি আসলো, সব চলে গেল। এবং এই যে বড় বড় লরি, এই যে কয়লা, লাইমস্টোন, এই লরিগুলো কিন্তু আমাদেরকে 15 টন, 18 টন, 20 টন, এগুলো কিন্তু আমাদের রাস্তা একদম শেষ করে দিয়েছে। আগে যখন বিআরটিএফের অধীনে ছিল তখন কিন্তু আমরা এত সাফার করিনি। রাস্তা ভেঙেছে, আমরা যত ছোট ছিলাম দেখেছি, রাস্তা ভেঙে তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। কিন্তু এইবার দেখি আমি যে সাংঘাতিক অবস্থা। তারপর যে বিশাল বিশাল গর্ত, এই বিশাল বিশাল গর্ত, আমাদের মাননীয় মন্ত্রী আসার কথা ছিল এই কবে, মানে 2 দিন আগে, 14 তারিখে, তখন আগের দিন রাত্রিবেলা কিছুটা দেখেছি গর্ত ভরানো হচ্ছে, কিন্তু আবার আজকে গিয়ে দেখুন এগুলো নেই। এবং টুকটুক, অটো প্রায় উঠছে, সেদিন সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্ররা নিয়ে যাচ্ছে, টুকটুক সম্পূর্ণ উঠে গেছে। আমার মেয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা মিশনদা আমাদের সাথে আছেন, তিনি বলতে পারবেন। মিশনদা বলেছেন যে টাকা এসেছে। তা আমি বলবো যে স্থায়ী কাজ হতে হলে এখন স্থায়ী কাজের সময় নয়, যেহেতু বর্ষার, এখন যাতে সুন্দরভাবে একটা টেম্পোরারি কাজই হয়, একটু সুন্দরভাবে একটা পাকাপোক্ত কাজ হয়, সেটার দিকে আমি মিশনদাকেও অনুরোধ করছি, সেটা আপনি খেয়াল রাখার জন্য। আর আমার এটাই থাকবে আমার কথা। আর যেগুলো টাকা এসেছে হেমন্ত সিজনের কাজ হোক, আমার মনে ভালো কাজ হোক। ধন্যবাদ তাপস বাবুকে। আচ্ছা, এখন আমি চন্দন চক্রবর্তী মহাশয়ের কাছে চলে যাচ্ছি। তিনি শেষ আজকের এই আলোচনাটা আমাদের অনেক দীর্ঘ হয়েছে, ভালো বিভিন্ন পয়েন্ট উঠে এসেছে। যে এই যে সড়কের দুরবস্থা এবং উচ্ছেদের কথাগুলো আপনি বলেছেন আগে, এখন আপৎকালীন সাহায্য এবং সড়ক সম্পর্কে মিশনদা যে বক্তব্যটা তুলে ধরেছেন, নালা হবে 2 হাত গভীর, 2 ফুট উঁচু হবে রাস্তা, এ সম্পর্কে সর্বশেষ মানে উপসংহার, শেষ বক্তা বা শেষ আলোচনা আপনি আপনার মতামত তুলে ধরুন। আপনি বোধহয় আরেকটা কথা বলেছিলেন উচ্ছেদের ব্যাপার, ওই যে ছোট ছোট ব্যবসায়ী। এই প্রসঙ্গে আমি বলবো 1.5 ফুট বাই 1.5 ফুট
যারা সকালবেলা বসে 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে চলে যায় উঠে, সাথে করে যে জায়গাতে বসে এখানকার মাটিও নিয়ে যাওয়া হয় না। উচ্ছেদ শুধু তাদেরকে করা হচ্ছে যে সবজিওয়ালা বা রাস্তার পাশে যারা বসছে, কিন্তু বড় বড় অট্টালিকা যারা আছে, ইমারত যাদের আছে, তাদের উচ্ছেদ হচ্ছে না কেন? এক, আমি খুব সংক্ষেপে আপনি বলছেন বলার জন্য আমি বলবো, শেষ শেষ শেষ। সমানে এইটাই 2 নম্বর প্রশ্ন। ভারতমালা সম্ভবত 43 কোটি টাকা আমি শুনেছি স্যাংশন হয়েছে, রাস্তা হবে। যে রাস্তাটা হয়েছে সেইটা তো অসমাপ্ত, 2 মাস হয়নি এখন, যেমন স্টিমার ঘাট রোড এবং নীলমণি রোড। তাহলে সেইটা কে দেখবে এবং তার জবাবটা কে দেবে? সেটা তো ভারতমালার না। না না, এই কথাটা বলেছেন ভীষণদা পরিষ্কার করে না, পরিষ্কার এটা বলেননি। না না, তিনি বলেছেন যে নাগরিকদের সচেতন থাকতে হবে। আরে নাগরিকদের তো রাজনীতির উপর উঠে। আরে ধরো নাগরিকদের তো সচেতন আছে, সচেতন নাগরিকরাই বলছে এই কথা। আমি যথেষ্ট সচেতন, আমার এই রাস্তা দিয়ে যেতে হয় নীলমণি রোড কিংবা স্টিমার ঘাট রোড দিয়ে, সেই রাস্তা কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর যে প্রশ্ন, যেসব জায়গাতে কত টাকা স্যাংশন হয়েছে কেন ফলক নেই? কত টাকা স্যাংশন হলো এমন কোন জায়গাতে দূরবীন দিয়ে খুঁজে বের করতে পারবেন কি? সেইখানে সাইনবোর্ড লাগানো আছে, এত স্কয়ার ফিট, এত মিটার চওড়া, এত মিটার লেন্থ, লম্বা এবং প্রস্থ দুটো, এবং এত কোটি টাকা, এত লক্ষ টাকা, এত হাজার টাকা এখানে স্যাংশন এই রাস্তাতে। কোন জায়গাতে যদি কোনো কাজ হয়, এটা জনগণের টাকা, আমার টাকা, আপনার টাকা, যেগুলো আর আমার টাকা আপনার টাকা যেটা হয়। না না, আজকের আলোচনার বিষয়বস্তুটা এটা না যে কি রাস্তা নাই নাকি? রাস্তা রাস্তা নাই নাকি? আছে। না, যদি বলেন রাস্তা নাই তাহলে কথাই বলবো না। না না না, রাস্তা না বলবো না, আমি রাস্তা সম্বন্ধে বলছি। না না, রাস্তা আছে, ফলকের ব্যাপারটা এটা পরবর্তী কেন সবটাই একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গ ভাবে জড়িত, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গ ভাবে জড়িত। ডাকাতি চলছে, লুট চলছে। না না, ফলক থাকলেই তো হবে না। আজকে ভাই কালকে দেখলাম আলমকানিতে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। শুনুন, ওটা অভিযোগ, অভিযোগ আর প্রতিষ্ঠিত সত্য বেশ কম আছে। প্রতিষ্ঠিত সত্য একজন অভিযোগ, না না, একজন অভিযোগ আনতে পারে না, অভিযোগ আনলেই এটাই যে সত্য, এটাই যে শেষ, তাহলে এমন কথা না না। না, তাহলে আমার না। চোখের সামনে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে শুনুন, না না না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে চন্দন যেটা দা, না না দেখেছি। না, চন্দন দা, শুনুন শুনুন, আমাদের আলোচনার বিষয়বস্তুটা এটা ছিল না। না না না, রাস্তাঘাট ছিল, হ্যাঁ রাস্তাঘাট ছিল, তাহলে আমি কিন্তু রাস্তাঘাট, না না রাস্তাঘাটে না না, রাস্তাঘাটে এইভাবে বিতর্কিত বিষয়টা আমরা ইয়েতে নাই। সুতরাং পরবর্তীতে আবার আমরা আলোচনার চিন্তা না, করব। এই ধরনের আলোচনাতে আমি অংশগ্রহণ না করলে, না, না। আমাকে যদি আমন্ত্রণ না জানান আমি খুব খুশি হব। আচ্ছা আচ্ছা, হতে পারে। কারণ আমাকে যদি আত্মপক্ষ সমর্থনে যদি কথাগুলো না না, বলতে আপনাকে পারেন না। আত্মপক্ষর ব্যাপার না, কারণ আপনি তো ইমপ্লিমেন্টেশন কমিটি না, তো আত্মপক্ষ সমর্থন আপনার উপর অভিযোগ নয় তো। না না, আমার উপরে অভিযোগ না থাক, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে হাসপাতাল যেতে হলে না, না, গর্ভবতী না, মহিলা না, না, রাস্তায় গর্ভপাত হয়। রাস্তার অবস্থা খুব খারাপ, কিন্তু এখন আপনি যে স্ট্যান্ডে আলোচনাটা আনছেন, আমরা পুরসভা সম্পর্কিত বা এই রাস্তা সম্পর্কিত এনেছি, যার জন্য এটা ন্যাশনাল হাইওয়ের কথা বলছি না, হ্যাঁ, ঠাকুর- স্টিমার ঘাট রোড এবং না, হতে নীলমণি পারে, রোড, হতে পারে, হ্যাঁ। স্টিমার ঘাট এবং নীলমণি রোড রাস্তা শুনুন, হয়েছে। এখন যে বিষয়টা হয়েছে, আপনি একটা আরটিআই করতে পারেন, ভারতবর্ষে সেই ব্যবস্থা আছে। আজকে ধন্যবাদ আপনাদের দর্শকদের, এবং আপনারা অংশগ্রহণ করার জন্য চন্দনদাকে অভিনন্দন, মিশন রঞ্জন দাস মহাশয়কে অভিনন্দন, তাপস বাবুকে অভিনন্দন। আলোচনা এখানে সমাপ্ত করলাম। নমস্কার।